আসসালামু আলাইকুম। কেমন আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা গত ক্লাসে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5-এর জনসংখ্যার পার্ট 3 করেছিলাম, মনে আছে? যেখানে আমরা আলোচনা করেছিলাম জনসংখ্যা অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা আমাদের জন্য শুধু ক্ষতির দিকই নয়, এটা আমাদের জন্য আশীর্বাদও, তাই না? আমরা যদি যথাযথভাবে জনসংখ্যাকে দক্ষ করে তুলতে পারি তাহলে জনসংখ্যা কখনোই একটি দেশের জন্য কি হয় না, অভিশাপের হয় না। আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের শেষ যে পাঠটি অর্থাৎ পাঠ 4 আলোচনা করব, যেখানে বলা হয়েছে আমাদের এই যে জনসংখ্যার যে সমস্যাটা আছে, এত অতিরিক্ত জনসংখ্যা, তাই না? এই জনসংখ্যার সমস্যাটা আসলে আমরা কিভাবে নির্মূল করতে পারি, অর্থাৎ এই জনসংখ্যার সমস্যাটার সমাধানটা আমরা কিভাবে করতে পারি। তাহলে চলো আমরা পার্ট 4 কি বলছে দেখি। তোমাদের সাথে আছি আমি শান্তা ম্যাডাম, এবং অবশ্যই আমার সাথে তোমরা আছো। আমাদের আলোচনার যে বিষয়টি সেটি কি, জনসংখ্যা অধ্যায়ের পাঠ 4, যেটি কি নির্দেশ করছে, জনসংখ্যা সমস্যার সমাধান। চলো দেখি আমাদের সমাধান হিসেবে কি কি দিয়েছে। আমি এই পর্যায়ে ক্যামেরাটা অফ করছি তোমাদের দেখার সুবিধার্থে। এই অধ্যায়ে আমাদের কিছু যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আসলে কিভাবে আমরা সমাধান করব তার আলোচনা করা হয়েছে। সেগুলো একদম সংক্ষিপ্তভাবে এক লাইনে আমাদেরকে বলা আছে, যদিও এই এক লাইনের উপর ভিত্তি করে আমাদের আসলে কাজগুলো হবে না। দেখা যাবে যে এগুলোর একটার সাথে আরও অনেক 10, 20, 25, 100টা আইটেম কি আছে, জড়িত আছে। তো আবার এই যে এখানে যেই পয়েন্টগুলো তারা বলছে সেগুলো একা একটা শুধু একটাকে সলভ করলেই হবে না, এগুলো একটা আরেকটার সাথে কি একদম রিলেটেড, জড়িত, ঠিক আছে? একটা সমাধান করলেই যে আমাদের জনসংখ্যার সমস্যার সমাধান হয়ে গেল তা নয়, প্রত্যেকটাই একটার সাথে আরেকটা কি জড়িত। তাই একটাকে করলে আরেকটা যদি না করি তাহলে কি হবে, সেই সমস্যা থেকেই যাবে। তো আমরা দেখি আমাদের কি কি করতে বলা হচ্ছে। আমরা হেডলাইনটা একটু পড়ি যে এই অধ্যায়ে উল্লেখিত সমস্যার সমাধানে, উল্লিখিত সমস্যা মানে কি, যে সমস্যাগুলো আমাদের বলা হয়েছিল, কি কি বলা হয়েছিল, আমাদের খাদ্য সংকটের কথা বলা হয়েছিল, বাসস্থানের কথা বলা হয়েছিল, শিক্ষা, বস্ত্র, তাই না, তারপর পরিবেশ, এগুলোর কথা, এই সমস্যার কথা আমাদের বলা হয়েছিল। তাহলে এখন কি বলছে, এই সমস্যার সমাধানগুলো আমরা কিভাবে করব। এই সমস্যার সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন, সম্মিলিত কৌশল অর্থাৎ আমাদের সবাইকে একসাথে করতে হবে। ধরো বাংলাদেশের শুধু নারায়ণগঞ্জ করলো কিন্তু গাজীপুর শহর করলো না, অথবা শুধু ঢাকা শহর করলো, রাজশাহী বা তোমার চট্টগ্রাম শহরগুলো করলো না, তাহলে কিন্তু সেটা হবে না। সবাইকে একযোগে কাজ করতে হবে, প্রত্যেকটা জেলা পর্যায়ে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে একইভাবে সবাইকে একটা শর্তে, একটা উদ্দেশ্যে কি করতে হবে, কাজ করতে হবে, তাহলেই হবে আমাদের উন্নয়ন। এখানে কি বলছে, আমাদের সমস্যা কি ছিল, খাদ্য। আমাদের খাদ্য আমরা পাই না, তাই না? খাদ্য সংকট দেখা দেয়, ঘাটতি হয়। তো এই খাদ্য ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করতে পারি, যেহেতু মানুষ অলরেডি জন্ম নিয়ে ফেলেছে, আমরা তো মানুষ মেরে ফেলতে পারছি না, তাই না? মানুষকে তো আর আমরা সেভাবে মেরে ফেলতে পারবো না, অর্থাৎ সেই মানুষটা যতদিন বাঁচবে তাদেরকে আমাদের কী করতে হবে, আমাদের খাদ্য সরবরাহ করতে হবে। এখন এই খাদ্যটা আমরা কিভাবে আনবো, এই খাদ্যটা আনতে হলে আমাদের কি করতে হবে, খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, অর্থাৎ খাদ্য বেশি বেশি তৈরি করতে হবে। এখন এখানে খাদ্যের উৎপাদন বাড়ানো বলতে বোঝাচ্ছে যে আমাদের যে কৃষি পণ্যগুলো আছে,
আমাদের বাংলাদেশ তো কৃষিভিত্তিক দেশ, তাই না? তো এই কৃষি যে পণ্য আছে, কৃষির যে উৎপাদন আছে, ধরো ধান, গম, ঠিক আছে? তো কৃষি জাতীয় পণ্যগুলো যেগুলো আছে এগুলোকে আরও বেশি বেশি উৎপাদন করতে হবে, যাতে করে এই সকল মানুষ অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে। এরপরে কি আছে? বাসস্থান। বাসস্থান আমরা কিভাবে কি করছি দেখো তো। গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। আচ্ছা, আমরা খাদ্যটা আরেকটু বলি, যে খাদ্য বলছে যে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, ঠিক আছে? তো এই যে খাদ্যের উৎপাদন বাড়তে হবে বলছে, সেটা কিন্তু সকল পর্যায়ে করতে হবে। যেমন একটা অঞ্চল করলো আরেকটা অঞ্চল করলো না, তা কিন্তু হবে না। আর এই খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আমাদের উৎপাদন বাড়াতে হলে কিভাবে কি করলে, অর্থাৎ কৃষি জমিগুলোকে কিভাবে, ওই জমিগুলোতে কিভাবে চাষাবাদ করলে আমাদের খাদ্য উৎপাদনটা বাড়বে। এবং একই জমিতে, অনেক জমি আছে দেখা যায় যে এক বছর ফসল ফলালে পরের বছর ফসল হয় না, এরপর তারপরের বছর আবার ফসল করতে হয়। তো এইভাবে একটা বছর গ্যাপ না দিয়ে প্রতি বছর প্রতিটা মৌসুমে যেন আমরা খাদ্য ফলাতে পারি, তো সেটা কিভাবে সম্ভব, সেই প্রশিক্ষণও যেন দেয়া হয়। সেগুলো সব কিছু প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে তারপর আমাদের কি করতে হবে? মাঠে নেমে কাজ করতে হবে। আচ্ছা, বাসস্থানের যেটা আছে, যে গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ কি? অর্থাৎ মূলধন বাড়াতে হবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে। সেটা হোক টাকা পয়সা বা হোক সরকার আমাদেরকে নিজেই ঘর তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? এরকম। তো সরকারি বেসরকারি পর্যায়ে কেন বললো? সরকারের পক্ষে একা সব কিছু করা সম্ভব নয়। আমাদের অনেক বেসরকারি সংস্থাও আছে যারা গৃহ নির্মাণে লোন দিচ্ছে, তারপর স্বল্প সুদের লোন দিচ্ছে, তারপর আবার অনেকে কি করছে, একদম সেবামূলক কাজ হিসেবে গৃহ নির্মাণ করে দিচ্ছে তারা। তো সেটাও আমাদের দেখতে হবে। তো এতে আমরা যে গাছ কেটে কেটে বা ফসলের যে জমি সেগুলোকে ভরাট করে করে যে বসত বাড়ি বানাচ্ছি, সেটা না করে তারা নির্দিষ্ট যেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আর ফসল হবেই না, একদম অনুর্বর হয়ে গেছে, সেই জায়গাগুলোতে আমরা কি করতে পারি? বাসস্থান করতে পারি, যাতে আমার উর্বর জমিগুলো থেকে যায়, ঠিক আছে? তো সরকারি সহায়তাও বাড়তে হবে, বেসরকারি সহায়তাও বাড়তে হবে। পরিবেশ দেখো কি বলছে, পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। জীবনযাপনের মান কি? অর্থাৎ ধরো এই যে পরিবেশ দূষণ হচ্ছে, আমরা যেই দূষিত পরিবেশে থাকছি, এটা কিন্তু একটা লাইফের কি কোয়ালিটি আছে? না, এটা কেমন মনে হচ্ছে না যে এইটার কোনো কোয়ালিটি নেই, এটা কেমন একটা বাজে পরিস্থিতি, তাই না? হ্যাঁ, ঠিক ওইরকমই যদি পরিবেশটা দূষণ আমরা কমাতে পারি। পরিবেশের দূষণ কি কি আছে এই দেখো, আমি কি বলেছিলাম যে একটা যে কথা বলবে সেটা কিন্তু শুধু ওইটাই যে তা না, এর সাথে আরও অনেকগুলো ব্যাপার রিলেটেড। যেমন ধরো এই যে পরিবেশের কথা বললো, পরিবেশ দূষণ হয় কিভাবে? বায়ু দূষণ আছে, পানি দূষণ আছে, মাটি দূষণ আছে, তাই না? তারপরে গন্ধ দূষণ আছে, শব্দ দূষণ আছে, ঠিক আছে? তো এই গন্ধ দূষণ কি, মাটি দূষণ কি? এই যে দেখো ময়লা, আমরা যে বাসা বাড়ির ময়লাগুলো করি, এগুলো তো একটা নির্দিষ্ট জায়গায় সব ময়লাগুলোকে ফেলে, তাই না? তো দেখা যায় যে ওই দুর্গন্ধটাও কিন্তু আসে। আমরা যেখানে সেখানে ময়লা ফেললে কিন্তু সেই ময়লার দুর্গন্ধটা আমাদের আশেপাশ থেকেই আমরা পাই। তাতে হয় কি, এটা কিন্তু আমাদের ব্রেনের জন্যও খারাপ, স্বাস্থ্যের জন্যও খারাপ। তো দেখা যাচ্ছে যে আমরা এই পরিস্থিতিটা আমরা অহরহ দেখছি এবং আমরা নিজেরাই এগুলো করছি, তাই না? তো এটা না করে আমরা নির্দিষ্ট শুধু একটা জায়গায় যদি এই কাজটা করি, তাহলে সারাটা এলাকা কিন্তু নষ্ট হয় না, তাই না? শুধু একটা নির্দিষ্ট জায়গায় নষ্ট হয় এবং ওই একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সবসময় ফেলতে পারি, এবং তখন কী হয়, পুরো মহল্লাটা, পুরো এলাকাটা কিন্তু তোমার দূষণমুক্ত থাকে। আবার এই যে শব্দ দূষণ, আমরা যখন তখন এই
অনেক জোরে জোরে গান বাজনা করব না, অনেক জোরে জোরে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক জোরে জোরে হর্ন বাজাবো না। তারপর যেখানে প্রয়োজন নেই সেখানে আমার হর্ন বাজানোর কোনো দরকার নেই। তারপর আমাদের বায়ু দূষণ আছে, যেমন কালো ধোঁয়ার ব্যাপার আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কি করতে হবে, কমিয়ে আনতে হবে। এবং এতে কি হবে, তাহলে আমাদের পরিবেশ যত সুন্দর হবে আমাদের জীবনযাত্রার মান তত বেড়ে যাবে, মানসম্মতভাবে আমরা বেঁচে থাকতে পারবো। তো এরপরে কি আছে দেখো তো, স্বাস্থ্য শিক্ষা। রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। রোগ প্রতিরোধের টিকা, বিভিন্ন টিকা, যেমন ধরো কি আছে তোমার, এই যে এখন করোনার জন্য টিকা আসছে, তাই না? করোনার কিন্তু টিকা দিলেই কিন্তু যে মানুষের করোনা হবে না তা কিন্তু না, কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের জন্য দরকার। হ্যাঁ, তুমি বলতে পারো যদি আমাকে মৃত্যু থেকে রক্ষাই করতে না পারে তাহলে টিকা কেন দেবো? আসলে মৃত্যু থেকে রক্ষা কেউ করতে পারে না আমাদের যিনি সৃষ্টিকর্তা উনি ছাড়া। কিন্তু এই টিকাগুলো আমরা কেন দিব? একটা যে কোনো রোগের কিন্তু সাইড এফেক্ট থাকে। তো এই যে করোনা ভাইরাস, এটারও কিন্তু সাইড এফেক্ট আছে। আমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছি যে ব্ল্যাক ফাঙ্গাস নামে ভারতের যেই এটা আছে, করোনা ভাইরাসের যে ধরনটা আছে, এই ভারতের করোনা ভাইরাসের ধরন কিন্তু একটা করোনা ভাইরাসের 3 ধরনের, মানে 3টা ধরন টাইপস বের হয়ে গেছে ওদের। তো 3টা টাইপস কি কি বের হয়েছে সেটার তো আমরা অলরেডি জানি, যে একটা তো অলরেডি আমাদের চোখ নষ্ট করে দিচ্ছে, যারাই বেঁচে থাকবে তাদের চোখ নষ্ট হয়ে যাবে, হতে পারে একটা চোখ নষ্ট, হতে পারে 2টা চোখ নষ্ট, বা অনেকে প্যারালাইজ হয়ে যাচ্ছে, বা অনেকের যে কোনো একটা অঙ্গ হারিয়ে ফেলছে, ঠিক আছে, অবশ হয়ে যাচ্ছে, কাজে লাগাতে পারছে না। তো এই যে টিকাটা আমরা নেব, টিকাটা নিলে হয় কি, তোমার ওই যে ক্ষতিকর দিকটা আমার যে অচল করে দেয়া, অবশ করে দেয়া, সেই দিকটা থেকে তোমাকে কি করবে, রক্ষা করে রাখবে, ঠিক আছে, সেইটার প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে রাখবে। টিকার উপকারিতা শুধু এতটুকুই। এখন চিন্তা করে দেখো, আমি যদি টিকা না নিই তাহলে কিন্তু আমি ক্ষতির থেকে নিজেকে রক্ষা করতে পারছি না। সব কিছু থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু দেখা গেছে যে আমাদের তো কিছু ওসিলা দিয়ে রেখেছে, তাই না? কিছু যেমন আল্লাহ তাআলা বলেছে তোমরা সাবধান হও। তো এই যে সাবধান হওয়া, এই টিকাটা নেওয়া কিন্তু একটা সাবধানতা, ঠিক আছে? তো টিকাটা নেওয়া একটা সাবধানতা। তো আমরা সামনের দিকে টিকা যেগুলো আসবে, আমরা যারা পারবো, পরিবারের যে সদস্যগুলো টিকা নিতে পারবে সবাইকে কি বলবে, তোমরা টিকা নিয়ে নিতে, রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নিতে বলবে। তো আমরা যে কথায় আসছিলাম যে রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি সহায়তা। এই যে দেখো টিকাটা আসছে, এটা কিন্তু সরকারের মাধ্যমে আসতেছে, তাই না? আমরা কিন্তু কেউ ব্যক্তিগতভাবে এই টিকাগুলো কিনে আনতে পারছি না, এটা সরকারিভাবেই আসছে। তারপর বিভিন্ন রোগে, যেমন সারা দেশে এখন কিন্তু ভিটামিন এ ক্যাপসুল চলছে, একদম 5 থেকে 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদেরকেই কিন্তু ভিটামিন এ ক্যাপসুল বিনামূল্যে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সরকারি সহায়তা। এখন এই যে ক্যাপসুলগুলো দিচ্ছে, এটা কেন হচ্ছে? যাতে বাচ্চাদের রাতকানা রোগটা না হয়, তাদের চোখের যে সম্পর্কিত যে রোগগুলো সেগুলো যেন না হয়, ভিটামিন এ সম্পৃক্ত যে রোগগুলো আছে সেগুলো যেন না হয়, সেগুলো থেকে যেন বাচ্চারা সুরক্ষায় থাকে। তো এটা হচ্ছে এক ধরনের সরকারি সহায়তা। এরকম আরও সরকারি সহায়তা আমাদের জন্য থাকতে হবে। আর এইগুলো কি করে, আমাদের সুস্থ রাখে। আর সুস্থ রাখলে কি করি আমরা, আমাদের কাজ করার ক্ষমতা বেড়ে যায়। আর কাজ করার ক্ষমতাকেই বলে কর্মক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে, শিক্ষা। দেখো এখানে কি বলছে, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শতভাগ মানে 100 ভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। আচ্ছা, আমরা যারা পড়াশোনা জানি বা যারা কিছু পড়তে পারি তারা কিন্তু তোমার যে কোনো কিছুই
যেমন ধরো একটা ঔষধ হলেও আমরা কিন্তু সেটা পড়ে খেতে পারি, তাই না? আমরা জানতে পারি যে ওষুধটা আসলে কী কাজ করে, বা আমরা কিন্তু আম, বিভিন্ন উপায়ে একটা জ্ঞান নিয়ে নিতে পারি। অথবা যে কোনো বিষয়ে আমরা কিন্তু কী করতে পারি, একটু নিজেরা অ্যালার্ট হয়ে কাজ করতে পারি। কিন্তু যাদের শিক্ষার এই আলোটা নাই, বা যারা অক্ষর জ্ঞানটাও যা নেই যাদের, যেমন ধরো অ আর রস্বই দীর্ঘইও যারা চেনে না, জানে না, তো তারা কি করবে? তাদেরকে কিন্তু খুব সহজেই ঠকানো সহজ তাদেরকে, কারণ তারা কিন্তু বুঝতেছে না যে আসলে কি খাচ্ছে বা কি নিচ্ছে, বা আসলে কি করছে, তাই না? তার কতটুকু পাওনার ছিল, বা সে কতটুকু পাচ্ছে, এটা কি সঠিক পাচ্ছে কি না, তো এই সব নিয়ে কিন্তু তারা ঠিক মতো বুঝতে পারে না। তো তুমি বা দেখা গেছে যে একটা পরিবেশের, এই যে পরিবেশ ক্ষতি হবে আমরা বলছি, আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা জানতেছি এই বিষয়ে, তারা কিন্তু জানি যে আসলে পরিবেশটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কিন্তু অন্তত নিজেরা সেই দিকগুলো থেকে অ্যালার্ট থাকি, যাতে আমাদের দ্বারা পরিবেশ দূষিত না হয়, আমাদের দ্বারা আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তাই না? আমরা যেন স্বাস্থ্য সচেতন হয়ে থাকতে পারি। কোন খাবারটা খেলে আমাদের ভালো হবে, কোন খাবারটা যতই মজার হোক কিন্তু আমাদের জন্য খারাপ হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু শিক্ষার আলোটা যার নাই, সে কিন্তু এগুলো বুঝতে পারে না, বলবে এটা তো মজার খাবার, খেয়ে ফেললো, কিন্তু আসলে যে এটা তার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু সে বুঝলো না একটু। তো এটা হচ্ছে শিক্ষার কি একটা উপকারিতা। এরকম আরও অনেক অনেক দিক আছে। তো এই শিক্ষার সাক্ষরতার হারটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের শিক্ষার মানটাও বৃদ্ধি হবে। আর এই মান বৃদ্ধির জন্য আমাদের দরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়া। যেমন আমাদের প্রাথমিক শিক্ষাটাও বাড়াতে হবে, তারপর পথ শিশুদের যারা আছে ওদেরকেও শিক্ষিত করতে হবে, ওদেরকেও অন্তত ওরা যাতে লিখতে পারে, পড়তে পারে, সেই ব্যবস্থাটুকু করে দিতে হবে। এই সমস্ত কাজ অলরেডি কিছু কিছু প্রতিষ্ঠান করছে। আমি তোমাদের এর আগে বলেছিলাম যে তোমার সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক, তারপর এছাড়াও আছে তোমার যেমন সেভ দ্য চিলড্রেন আনন্দ স্কুল নামে একটা কি করেছে, স্কুল খুলেছে। তো এরকম আরও অনেকেই কাজ করছে, ইউসেফ কাজ করছে। তো বাংলাদেশ সরকারও কিন্তু সান্ধ্যকালীন প্রজেক্ট শুরু করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা কি করতে পারি, শিক্ষার এই সাক্ষরতার হারটাকে কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে পারি। এরপর কি আছে, দক্ষতার উন্নয়ন। দক্ষতার উন্নয়ন কি? আসলে দক্ষতা মানে হচ্ছে আমি কতটুকু একটা কাজ সুন্দরভাবে করতে পারি, কতটুকু জানি, সেটা হচ্ছে দক্ষতা। তো আমি যত বেশি জানবো তত বেশি কাজটা সুন্দরভাবে এবং অল্প সময়ে করতে পারবো। যিনি জানেন না তার কিন্তু সময় বেশি লাগবে, আবার সেই কাজটা ঠিকমতো হবেও না, তাই না? তো আমরা যেটা দেখেছি যে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমাদের কি দরকার, কারিগরকে বা আমাদের যে জনসম্পদ আছে তাদেরকে দক্ষ করে তোলা দরকার বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, তাই না? আমরা এই বিষয়ে আমরা দেখেছি যে কারিগরি শিক্ষার একটা কি আছে, প্রভাব আছে, তাই না? কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা দিয়ে আমরা তাদেরকে কিন্তু দক্ষ করে তুলতে পারি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সেখানে অনেক ছেলেমেয়েরা যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। তো এরকম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু করতে পারি। যেমন কারিগরি শিক্ষার মধ্যে অনেকের মৎস্য খামারের উপরেও ট্রেনিং আছে, যারা তোমার হাঁস মুরগির খামার করছে তাদের জন্য ট্রেনিং আছে, সেলাই যারা করছে তাদের জন্য ট্রেনিং আছে। যে যেটাতে পছন্দ করে সেটাতে সে দক্ষ হতে পারছে। এরপর আছে বাণিজ্যিক ভারসাম্য। বাণিজ্যিক ভারসাম্য বলতে আমাদের আমদানি আর রপ্তানির কথা বলছে। দেখো, আমদানি মানে কিনে আনা, আর রপ্তানি মানে বিক্রি করা। বিক্রি করলে তো টাকা আমার কাছে থাকছে, তাই না? কিন্তু আমদানি করলে তো টাকা আরেকজনের কাছে চলে যাচ্ছে। তো যদি একটা দেশে আমি সাপোজ ধরো, তোমার কথাই ধরো, তুমি যদি কোনো কিছু বিক্রি বেশি না করে শুধু কিনতেই থাকো, তোমার কাছে কি টাকা পয়সা থাকবে? থাকবে না। তাহলে কি হবে? একসময় তুমি শূন্য হয়ে যাবে, তাই না? তোমাকে আবার আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিতে হবে। তো এখন একটা দেশের ক্ষেত্রে কি হয়, যখন আমদানির পরিমাণ বেড়ে যায় তখন একটা দেশে কি হয়,
দেশের যেই অর্থ, সে অর্থ সংকট দেখা দেয়, তাই না? তখন কিন্তু কি হয় না, একটা ভারসাম্য থাকে না। এই জন্য আমাদের কী করতে হবে, আমদানি যেগুলো আমরা আমদানি করার দরকার সেগুলো আমদানি করব, কিন্তু আমাদের আমদানির তুলনায় রপ্তানিটা বেশি করতে হবে, যাতে আমরা বৈদেশিক মুদ্রাটা বেশি আর্ন করতে পারি। তাহলে কি হবে, আমাদের যে বাণিজ্য অর্থাৎ ব্যবসায় যে ভারসাম্যটা সেটা বজায় থাকবে। তো এই হলো আমাদের মূলত পার্ট 4-এর আলোচনা, যে আমরা কি কি সমস্যা আসলে কীভাবে আমরা সমাধান করতে পারি। আমরা কি দেখলাম, যে খাদ্য সমস্যার সমাধান কিভাবে করলো, উৎপাদন বাড়াতে, শিক্ষা কিভাবে আরও বেশি সাক্ষরতার হার বাড়িয়ে। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের পড়া। তোমরা এই যেই লাইনগুলো আছে, জাস্ট প্রশ্ন হবে যে জনসংখ্যার সমাধানে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া দরকার, যে কোনো 5টি বা 6টি বাক্যে লেখো। তো এখানে যে সমস্যা, আমাদের জনসংখ্যার সমস্যার নিরসনে কী কী পদক্ষেপ আমরা সম্মিলিতভাবে নিতে পারি, সেটার যেই তথ্যগুলো আছে, এখান থেকে যে কোনো 6টা বাক্য তোমরা লিখে দিবে। এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের উত্তর। আর খেয়াল করবে যে আমি যে আন্ডারলাইনগুলো দিয়েছি সেগুলো কিন্তু শূন্যস্থান, এবং দেখা গেছে যে ওই বাক্যগুলো অনেক সময় বামডানের জন্যও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এখানে ছোট প্রশ্ন হতে পারে, বাণিজ্যিক ভারসাম্য কী? বাণিজ্যিক ভারসাম্য যে আমদানির তুলনায় রপ্তানিটা বৃদ্ধি করে একটা সামঞ্জস্যতা আনা, সেটা হচ্ছে বাণিজ্যিক ভারসাম্য। তো বলতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্নের হিসেবে আসতে পারে যে জনসংখ্যার সমস্যার সমাধানে তুমি কি কি পদক্ষেপ নেবে, এমন 2টি পদক্ষেপের নাম বলো। তখন তোমার এই যে 6টা বা 7টা আছে এখান থেকেই যে কোনো দুটো তুমি দিয়ে দিতে পারো, যে আমি শিক্ষার হার বাড়াতে হবে বলে মনে করছি, বা আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে বলে মনে করছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্নের ধারাটা এবং উত্তরের ধারাটা। তো তোমাদের জন্য কাজ হবে এই অধ্যায়টাকে ভালোভাবে পড়া, এবং এর যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে, কাঠামোগত প্রশ্ন আছে, সেটা পড়ে ফেলা। তোমরা সবার আগে এই যে 6টা বা 7টা কারণ আছে, 7টা সমস্যার সমাধানের উপায় আছে, এগুলোকে আগে পড়ে ফেলবে। মোট কথা পাঠ্য বইটাকে যদি তোমরা পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে সহায়ক বইয়ের প্রশ্নগুলো পড়া, কারণ দেখবে তোমরা সব কিছুই পারছো। এখন এখানে একটা প্রশ্ন বলেছে যে আমরা কিভাবে আমাদের রপ্তানির বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করতে পারি, কিভাবে পারি, কেউ বলতে পারো আমরা কিভাবে মানব সম্পদকে ব্যবহার করতে পারি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমরা কিন্তু জেনেছি যে আমাদের মানব সম্পদকে, অর্থাৎ মানবকে সম্পদে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে, তাদের দক্ষ করে তুলতে হবে, তাই না? তো দক্ষ করে তুলতে গেলে আমরা আসলে কীভাবে দক্ষ করব, তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করব। তো আমাদের প্রশিক্ষণের ব্যাপারে কি কি প্রশিক্ষণের কথা আছে? কারিগরি প্রশিক্ষণের কথা, তাই না? কারিগরি শিক্ষা, শিক্ষিত করা তাদের। তো কারিগরি শিক্ষায় যদি আমরা বেশি শিক্ষিত করতে পারি, তাহলে কি হবে, কারিগরি শিক্ষায় কিন্তু আমাদের যন্ত্রপাতি নিয়েই বেশি কাজ করছে। তো সেখানে কিন্তু দেখা যাবে যে শিল্পের কিন্তু বিস্তার হবে, আর যখন শিল্পের বিস্তার হবে তখন কিন্তু আমাদের রপ্তানিটা এমনিতেই বেড়ে যাবে। তখন আমাদের এই যে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত আছে, আমাদের বাংলাদেশে যেমন তাদের চাহিদা, এবং বাইরের দেশগুলোতেও তাদের কিন্তু অনেক চাহিদা। ঠিক আছে, আমরা যেই দক্ষ মানব সম্পদ যারা আছে তাদেরকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েও আমাদের এখানে আয় বৃদ্ধি করতে পারি, অথবা আমাদের দেশে যে শিল্পগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করে আমরা আমাদের রপ্তানিটাকে বৃদ্ধি করতে পারি। তো এই ছিল এই প্রশ্নের আলোচনা। আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝে নিবে, এবং তোমরা ভিডিওটাকে টেনে টেনে আর একটু বুঝে নিবে। তো পড়া থাকলো কি, পার্ট 4-এর সকল সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান বামডানের জন্য রিডিংটা ভালো করে পড়বে, এবং বোর্ডের কাঠামোগত প্রশ্ন, এবং অবশ্যই 2015 থেকে 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের
পড়তে হবে বোর্ডের প্রশ্নগুলো। আর সবার আগে কি করব, পাঠ্যবইয়ের যে অনুচ্ছেদ, পাঠ্যবইয়ের যে তথ্যগুলো আছে সেগুলোকে পড়ে ফেলবো। তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।